স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি শাহজাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা বলি এই অনুষ্ঠানে। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। অব্যাহত নারী নির্যাতন আর সহিংসতার মধ্যেই আসছে উৎসব আনন্দ ঈদ। নারী উদ্যোক্তারা নানা রকম সংকটে পড়েছেন। সরকারি প্রতিষ্ঠান জয়িতা বন্ধ হয়েছে ঈদের আগে। এরই মধ্যে ফ্যাশনের মাধ্যমে অ্যাক্টিভিজম তুলে ধরছেন কেউ কেউ, বলছেন বন্ধ হতে হবে নারী নির্যাতন। আজন্য পক্ষে আলোচনা, নারী উদ্যোক্তাদের সংকট কে দেখবে এই বিষয়ে। সঙ্গে আছেন ট্যানের স্বত্বাধিকারী তানিয়া ওহাব এবং আছেন ফ্যাশন ডিজাইনার ও ফ্যাশন অ্যাক্টিভিস্ট ফ্যাশন হাউস মানাসের স্বত্বাধিকারী ফাইজা ফারিয়া আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত। যদিও তানিয়া আমাকে বলছিলেন যে নারী উদ্যোক্তা শব্দটি শুনলেই বিরক্ত লাগে, কারণ কেউ কখনো বলে না যে ছেলে উদ্যোক্তা, কিন্তু আসলেই তো যেহেতু এখনো লেভেল প্লেয়িং ফিল্ডটা সেইভাবে নাই, ফলে আমাদেরকে বলতে হয়। আমি একটু শুরুতে সংকট নিয়ে কথা বলতে চাই তানিয়া, যেহেতু ঈদ আসছে এবং আমি বলছিলাম যে জয়িতার মতো একটা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, সেখানে নানান রকমের কথাবার্তা চলছে যে আর নতুন ভবনে তারা যাবেন, সেখানে আবার সবার জায়গা হয়নি। সব মিলিয়ে যদি আপনি ঈদের আগে আপনারা যারা খুব শ্রম দিয়ে কাজ করেন তাদের অবস্থাটা কি সেটা একটু জানতে চাই। হ্যাঁ, এটা আসলে আমার কাছে মনে হয় যে জয়িতাতে যারা যেসব নারী উদ্যোক্তা ছিলেন, আমি হয়তো বা ছিলাম না, বাট ওনাদের অনেকের সাথেই আমি খুব ক্লোজ ছিলাম। একটা উদ্যোক্তা সারা বছর কিন্তু তার দোকান বা সব পরিচালনা করে, যে উৎসবকে মাথায় রেখে যে কোনো মতে হয়তো বা সারা বছর টেনে নিয়ে যায়, উৎসবের আগে হয়তো বা তার একটা বিক্রির কথা চিন্তা করে এবং সেটা দিয়ে সারা বছর চলার একটা চিন্তা থাকে, এবং তার কিন্তু এখানে প্রচুর ইনভেস্টমেন্টও থাকে। হ্যাঁ, এবং বেশিরভাগ ইনভেস্টমেন্টই কিন্তু হয় লোন নিয়ে, অথবা দেখা যায় যে নিজের টাকা দিয়ে, মানে নিজের টাকা ছাড়াও কিন্তু দেখা যায় যে ধার করে এটা তারা প্রোডাক্টগুলো বানায়। তো গত কয়েক বছরে কিন্তু করোনার পর থেকেই উদ্যোক্তাদের এই ঈদ এবং উৎসবগুলোতেও কিন্তু তেমন কোনো ব্যবসা হচ্ছিল না। তো এই বছর আসলে একদম ঈদের আগে এভাবে বন্ধ করে দেওয়াটা জয়িতা, এটা আসলে আমার মনে হয় উদ্যোক্তাদের এটা তো জয়িতার একটা সাইড। আর আপনাদের ওভারঅল যদি বলি, আপনাদের বাইরে প্রোডাক্ট পাঠানো অথবা যদি বলেন আপনার শোরুম রয়েছে, বেচা কেনা কীরকম, যদি সেটা আমি একটু জানতে চাই। সেই চিত্রটা আসলে আমরা ধারণা করেছিলাম গত বছর বা অন্যান্য সময়ের তুলনায় হয়তো বা এবারে এটা ভালো হবে, বাট লোকাল প্রোডাক্ট আসলে লোকাল প্রোডাক্টের জন্য আমাদের যে পরিমাণ, মানে বলবো যে ক্রেতাদের যে পরিমাণ দরকার, কি বলে এটাকে, উৎসাহ দরকার বা ক্রেতাদের যেরকম সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা কিন্তু আমরা পাচ্ছি না। আপনি চিন্তা করেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর কথা যদি আমি বলি, জাস্ট না যে ইন্ডিয়ান একটা মেয়ে কিন্তু ইন্ডিয়ান ড্রেস দিয়ে বা ইন্ডিয়ান ব্যাগ দিয়ে ঈদ করে, পাকিস্তানের একটা মেয়ে কিন্তু পাকিস্তানের ব্যাগ বা জুতা দিয়ে ঈদ করে। হ্যাঁ, তো বাংলাদেশ দেখা যায় হয় এন্টি ইন্ডিয়া বা এন্টি পাকিস্তান, কিন্তু প্রোডাক্টের বেলায় বাংলাদেশি প্রোডাক্ট কেন যেন অনেকেরই পছন্দ হয় না। তো এই জায়গাটায় আমাদের কিন্তু যুদ্ধ অনেক কিছুতে, আমাদের নিজেদের দেশের ক্রেতাদের সাথেই আমাদের একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ। এখানে অনেক রকমের কথাও আছে, সেটি আমি নিশ্চয়ই বলবো। ফাইজা, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কালকেই আপনার যেই উদ্যোগটা শুরু হলো বা আপনার ডিজাইন, আপনার যেই মানে কালেকশনগুলো আপনি কালকে মাত্র লঞ্চ করলেন, হ্যাঁ, সেখানে খুবই স্ট্রং কিছু বক্তব্য আছে এবং আমি সেখানে উপস্থিত ছিলাম। আপনার প্রধান একজন অতিথি তিনি বলছিলেন যে ওয়ারেবল ফেস্টুন, হ্যাঁ, ব্যাপারটা এমন হয়েছে যে এখন আসলে আর কোনো উপায় নাই। নারীর প্রতি সহিংসতা এমন বেড়েছে যে আপনি প্রত্যেকটা আপনার ডিজাইনে এই বিষয়টি তুলে এনেছেন এবং আপনি কখনোই লাভ কত হবে সেই বিষয়টি মাথায় রেখে করেন না, এবং এই কারণে আমি আপনাকে ডিজাইনার বলতেই চাইনি, বলতে চাচ্ছি ফ্যাশন অ্যাক্টিভিস্ট। আপনি যদি একটু বলেন যে এই যে নারীর প্রতি সহিংসতার এই বিষয়টি যেভাবে বাংলাদেশে যা হচ্ছে, সেখানে আসলে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে, একজন স্বত্বাধিকারী হিসেবে আপনি শঙ্কা বোধ করেন কিনা বা আসার জায়গাটা কোথাও, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ উর্মি। প্রথম ধন্যবাদ যে আমি প্রথমে এটা নিয়ে কথা বলতে পারছি, বিকজ একদম টাটকা সংবাদ আমার অর্গানাইজেশনের জন্য গতকাল রাতেই এটা করেছি। প্রথম কথা হচ্ছে,
আমি যেই ব্যবসায় যুক্ত আছি এই ব্যবসাটা বাংলাদেশের জন্য মোটামুটি নতুন, কিন্তু আমরা কাপড় বেচাকিনি করেছি, কিন্তু একজন ডিজাইনার সে আসলে নকশা করে সেইটা দিয়ে আবার সে ব্যবসা করবে, সে আসলে আবার সাপ্লায়ারও না, সেটাই তার ব্যবসা, সে নিজেই সেটার মানে মানে সেলারও সে এবং ডুয়ারও সে। সো এটা কিন্তু বাংলাদেশের জন্য এক হচ্ছে নতুন, দুই হচ্ছে আমি যেই ধরনের প্রোডাক্ট লাইন আমার সেটা খুব একটা প্রচলিত প্রোডাক্ট লাইন না। সো আমি যেগুলো বলছি সবগুলোই আপনি যে শঙ্কার কথা বলছেন সেগুলো বাধা সাথে আসলে তো যুক্ত, এবং সেগুলোর সাথে আপনি অভ্যস্ত। আমি অভ্যস্ত, তো আমি শুরুটাই করেছি, আমি ধরে নেই সবসময় এটা যে আমি খুব শঙ্কা এবং বাধা নিয়ে কথা বললে আমার জন্য ভুল হবে, কারণ আমি যাত্রাপথটা কেমন হবে সেটা মনে হয় আমি বুঝেই নেমেছি। এখন নামবার পরে আমি আরও ক্রুশাল জায়গায় আসলে নিজেকে অটোমেটিক্যালি আমি চলে যাচ্ছি, বিকজ যেহেতু নিজের সত্তা এবং চারিপাশ কেমন আছে, দেশ কেমন আছে, সেইটার বাইরে দাঁড়িয়ে আমি আসলে খুব ব্যবসায়ী হয়ে উঠতে পারবো না। সেটা উঠতে না পারার কারণ আসলে আমি খুব অন্য মনের মানুষ সেটা বলছি না, কারণ আমি তো আসলে শিল্পী, পড়েছি তো শিল্পচর্চা শিখে এসেছি, তো সেখানে তো আসলে আমি MBA BBA এর যেই ব্যবসায়িক পরিকল্পনা সেটা আমার মাথায় আসলে কখনো কাজ করে না। তো এইটাই আসলে মূল ক্রাইসিস কিন্তু আমার ভেতরেই প্রচুর। এখন এই ক্রাইসিসের ভেতরে আমি যখন দেশ ভালো নাই, নারী সহিংসতা বেড়েছে, সামনে একটা উৎসব, আমি ভাবতে পারি না আসলে যে যেই পরিবারগুলোতে এই ঘটনাগুলো ঘটেছে তারা কিভাবে ঈদ করবে, আসলে তাদের ঈদ, এই যে বলছি গুজবাম্প হচ্ছে, তাদের ঈদ মানে কি, তাদের আসলে তারা জীবনকে কিভাবে দেখছে সেটাই আমরা কোনোদিন পরিকল্পনা করতে পারবো না। উৎসব তো অনেক দূরের কথা, যে ওদের কাছে আসলে জীবনের বোধটা কেমন হয়ে গেছে আমি জানি না। তো তারপরেও তো আমারও তো অর্থনৈতিক মুক্তি লাগবে, আমারও কর্মী বাহিনী আছে, আমারও আমার পরিবার, আমার মা, আমার ছেলেকে দেখাতে হবে যে আমি উৎসব করছি। তো এই যে সারাক্ষণ একটা অব্লিগেটেড হয়ে থাকার মধ্যে যে একটা সংগ্রাম, আমার কাছে লাগে যে আমি ব্যক্তিগতভাবে ওই জায়গায় সবচেয়ে বেশি ক্লান্ত, যে এত অব্লিগেশন কেন আমাদের। তানিয়া, এই যে এখান থেকে আমি শুরু করতে চাই, এক ধরনের স্ট্রেস থাকে, হ্যাঁ, মানে আমি শুধুমাত্র উদ্যোগ নিয়ে কথা বলতে চাই না বা ব্যবসা নিয়ে বলতে চাই না, এই যে নারীর একটা স্ট্রেসের ব্যাপার, হ্যাঁ, নিশ্চয়ই পুরুষেরও স্ট্রেস হয়, হ্যাঁ, কিন্তু নারীর ক্ষেত্রে সেটার ধরনটা একটু আলাদা ধরনের হয়। তাকে খুব বেশি অব্লিগেটেড ফিল করতে হয় নানান বিষয়, না করলে আবার সমাজ ভালো বলে না। এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, সেটাও তো আপনার কাজের, আপনার ব্যবসারও একটা, সেখানেও এটা নিশ্চয়ই ঢুকে যায়। সেই বিষয়টা কিভাবে সামাল দেন সেটা যদি একটু বলেন। সামাল আসলে দেখা যায় কখনো কখনো দেওয়া যায়, কখনো কখনো দেওয়া যায় না। হ্যাঁ, তখন দেখা যায় মাঝে মাঝেই হয় এটা আমাদের, যে আমি কাজ করতে করতে অনেক ভেঙে পড়ি, আমার কাছে মনে হয় আমি আর পারবো না। হ্যাঁ, কিন্তু আসলে আমাদের মানে আমার কাজের জায়গাটা তো আমার স্বপ্ন, 20 বছর ধরে একটা কাজ করছি, তো সেই জায়গা থেকে তখন আবার নিজেকে নিজেই আসলে প্যাম্পারিং করি যে না, আমার এটা পারতে হবে, আমার এটাই জীবন, আমাদের এই স্ট্রেস নিয়েই আমাদের চলতে হবে। এবং স্ট্রেসের পাশাপাশি আমি সবসময় চিন্তা করি, আমার যখনই খুব খারাপ কোনো সময় আসে আমি চিন্তা করি আমার লাইফে পজিটিভ কী কী দিক আছে, আমি পজিটিভ জায়গাগুলোকে আলাদা করে তখন আমি নিজেকে নিজেই শক্তি দেই যে আমার তো এই পজিটিভ দিকগুলো আছে, যেটা হয়তো বা অনেকের নাও থাকতে পারে। তবে হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশে আমাদের মতো দেশগুলোতে মেয়েদের আলাদা একটা স্ট্রেস নিতেই হয়। যেমন আমি যখন কাজ করেছি কর্পোরেট গিফট আইটেমের, যখন কাজ করি আমাদের কিন্তু একটা টাইম থাকে যে এই নির্দিষ্ট টাইমের মধ্যে দিতে হয়। অনেক সময় দেখা যায় অনেক রাত পর্যন্ত ওয়ার্কাররা কাজ করে, আমি যদি ওখানে ওদের বসে থেকে কাজ না দেখি তাহলে ওইটা প্রবলেম। তখন আমি যখন বাসায় ফিরবো অথবা রাতের বেলা, এটা কিন্তু একটা ছেলের কখনোই চিন্তা করতে হয় না, সে যত রাতেই হোক সে ফিরতে পারে, বাট মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই চিত্রটা করতে হয়। তো এগুলো আসলে অনেক কিছুই দেখা যায় যে কাজ করতে করতে, নিজেকে প্যাম্পারিং করতে করতে এগুলো আসলে হয়ে গেছে, যে শুয়ে গেছে। ফায়জা, আমি আপনার কাছে ফিরবো। আসলে ফ্যাশন অ্যাক্টিভিজম বাংলাদেশে কতখানি পরিচিত এবং এটা আসলে কতখানি কাজ করতে পারে বলে মনে করেন, সেই প্রশ্ন নিয়ে একটা বিরতির সময় পৌঁছে গেছি। অন্য পক্ষে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আবার স্বাগত। অন্য পক্ষে আলোচনা করছি নারী উদ্যোক্তাদের সংকট কে দেখবে এই বিষয়ে। একটা বিষয় হয়তো যেটা বলছিলাম, যে জানতে চাচ্ছিলাম যে ফ্যাশন অ্যাক্টিভিজম জিনিসটাই বাংলাদেশে কিছুটা নতুন,
আমরা অনেকেই জানি না এই বিষয়টা। এটা আসলে কতখানি উদ্যোক্তা হিসেবেও আপনি মনে করেন সাপোর্টিভ হবে, অথবা এটা আসলে মেসেজটা কতখানি পৌঁছাবে, বা এটার ভবিষ্যৎ কি আমি যদি বলি, নেবে কিনা মানুষ, আমাদের দেশের মানুষ ততখানি ম্যাচিউর কিনা এই বিষয়টা নেওয়ার জন্য? হ্যাঁ, প্রথমত হচ্ছে যে অ্যাক্টিভিজম যখন বলছি, এটা আমরা সব সময় মনে করি এটা কোনো প্রফেশনের পার্ট না, এটা আসলে যে কোনো একটা আন্দোলন, যে কোনো একটা কথার শক্তি, যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে আসলে আপনি কিভাবে সেই বিপ্লবের সাথে সংহতি প্রকাশ করছেন, যুক্ত হচ্ছেন। তো এই জায়গাতে আসলে ফ্যাশন শব্দটাই অনেকে, আমি যখন প্রথম লেখা শুরু করি, আমি লেখার আগে এটার আন্তর্জাতিক অবস্থান পড়াশোনা করার চেষ্টা করেছি, যে আসলে আমার মন চাইলো আমি তো আমার নামের পিছনে কিছু লাগাতে পারবো না। তো এটা আমি আন্তরিক জায়গা থেকেই চেষ্টা করেছি যে এটা আমি কেন বলবো, কারণ আমি দেখছি যে ফ্যাশনের আসল যেই ভাষা, যে এখানে গ্ল্যামার, সৌন্দর্য প্রকাশ, কমফোর্ট, নানা বিষয় আছে আমাদের শাখা প্রশাখা, কিন্তু এগুলোর থেকে ছাপিয়ে আমি আসলে এমন একটা জায়গায় কাজ করি যেটা হচ্ছে বর্তমানে কোন মুহূর্তে আমি আছি, এবং সেটা নিয়ে আমি কিছু বলতে না পারলে আমার যে একটা সাফোকেশন মোমেন্ট তৈরি হয়, সেটা আমি মনে করেছি এটা আমার প্রফেশনের মাধ্যমেই হতে হবে। কারণ আমার যখন বিপ্লবী মন আসবে, তখন তো আসলে আমি রাইটার হতে পারবো না, আমি যেই কর্মটা করে খাই সেই কর্ম থেকে আমার বিপ্লবটা প্রকাশ করতে হবে। এমনভাবেই আমি কিন্তু শুরু করলাম। আমি আসলে এটা শুরু করেছি, প্রথম কাজ করেছি আমি 2018-তে। 2018-তে আমি আমাদেরই একটা ফ্যাশন শোতে আমি করেছিলাম, মেয়েদের মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে করেছিলাম। তারপর আমি আবার করেছি, প্যালেস্টাইন নিয়ে কাজ করেছি। এরকম একটার পর একটা যখন কাজ করেছি, এই কাজগুলো হচ্ছে মানুষের সাথে পরিচয় করাচ্ছে আমি যেই তকমাটা দিচ্ছি সেইটা। এখন পর্যন্ত এটাকে আলাদাভাবে সংজ্ঞায়িত করা বা এটা করলে আসলে জীবন এরকম হতে পারে, আমি এই জায়গাকেও এটা যদি দেখি তাহলে এই ভাবনাটা পলিউটেড হবে। সো আমি মনে করি যে আমার ভাবনার প্রকাশ এবং আমি কোন জায়গা থেকে এই জায়গায় নেমেছি সেটা আমি যত কাজ দিয়ে প্রকাশিত হবে, এবং সেই কাজগুলো যদি অ্যাকনলেজড হয়, তখন নিশ্চয়ই মানুষ জানবে যে আপনার আসলে মনের ভেতরে কষ্ট থাকলে, বিপ্লব যদি আপনার জেগে ওঠে, আপনি যে কোনো মাধ্যমে সেটা প্রকাশ করতে পারেন। আমি সেভাবে আশা জাগা নিয়ে জায়গা এটাকে দেখি। সেই সাথে শিল্পীর তো বলি আমরা, শিল্পীর দায়িত্ব সেটাও কিছুটা এখানে, উদ্যোক্তার দায়িত্ব সেটাও যদি আমি একটু জিজ্ঞাসা করি তানিয়া, যে দায়িত্ব সবারই আছে, কিন্তু আপনি বলছিলেন যে পাকিস্তানি কাপড় বা ভারতীয় কাপড়, তারা যতই ভারত বিদ্বেষী বা পাকিস্তান বিদ্বেষী হোক, কাপড় পরার সময় তারা আবার এটা পরছেন, বা অলংকার পরার সময় তারা এটা পরছেন। তাদের একটা যুক্তি থাকে যে আমাদের ডিজাইনে ভ্যারাইটি কম, আমাদের ডিজাইন অতটা লুক্রেটিভ হয় না। এটা কি সত্য, নাকি এখানে আসলে আরও কিছু ক্যাম্পেইনের প্রয়োজন আছে, যে ক্যাম্পেইনটা ফাইজা করছেন, এই টাইপের ক্যাম্পেইনের দরকার আছে? আমার কাছে মনে হয় ক্যাম্পেইনটাই দরকার আছে, কারণ আমি পার্শ্ববর্তী সবগুলো দেশে গিয়েছি মোটামুটি। যেমন আমি যখন ভারতে গিয়েছি, ভারতের একজন ডিজাইনারের একটা পোশাক যে পরিমাণ দাম, সেই অনুযায়ী বাংলাদেশের একটা ডিজাইনার কিন্তু এত দামে পোশাক বিক্রি করে না। সো ইন্ডিয়ার নিউ মার্কেটে যে প্রোডাক্টগুলো পাওয়া যায়, যেটা ওরা লাখ বা 10 লাখ 20 লাখ পিস করে, সেগুলোই কিন্তু আমাদের দেশে আসছে। হ্যাঁ, তো সেই মানের সাথে বা সেই কাপড়ের সাথে আমাদের দেশের কাপড়ে মিলালে না, মানে দাম মিলালে তো হবে না। সেম আমি বলবো পাকিস্তানের কোনো ডিজাইনারের, যখন আমরা দোকানে গিয়েছি, শপে গিয়েছি, সেখানে কিন্তু আমরা টাচই করতে পারি নাই বলতে গেলে। মানে ডিজাইনার কাপড় যেগুলো 1 লাখের উপরে সবগুলোর প্রাইস। হ্যাঁ, সেই জায়গায় কিন্তু বাংলাদেশে দেখা যায় যে আমাদের যেই প্রতিষ্ঠানগুলো আছে, মেইনলি যেমন আড়ংকে নিয়ে কিন্তু অনেক নেগেটিভ অনেক নেগেটিভ মার্কেটিং হয়। কিন্তু আপনি যদি একই রকম আড়ংয়ের মতোই একটা ব্র্যান্ড আপনি যদি ইন্ডিয়া বা পাকিস্তানে দেখেন, সেখানে কিন্তু ওদের ডিজাইন প্রোডাক্টের দাম অনেক বেশি। সো আমরা হচ্ছে আড়ংয়ের সাথে যদি আমি ইন্ডিয়ার বা পাকিস্তানের নিউ মার্কেটের তুলনা করি, তাহলে কিন্তু এখানে একটা গ্যাপ হবেই। আর আমাদের কাছে আসলে পাকিস্তানের মানুষের কাছে যেমন আমাদের দেশের কাপড় কিন্তু ভালো লাগে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি 650 টাকার একটা বাটিকের ড্রেস পরেছি, একটু কালারফুল ছিল। আমাকে কিন্তু পাকিস্তানের অনেকে জিজ্ঞাসা করেছে, এটা কি তোমাদের কাপড় এত সুন্দর? হ্যাঁ, কিন্তু এটার দাম কিন্তু কম, আমাদের দেশের উদ্যোক্তারা কিন্তু তৈরি করছে। সেম আবার পাকিস্তানের জিনিসও আমাদের কাছে হয়তো বা লুক্রেটিভ লাগতে পারে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সবার আগে দেশপ্রেম। আমাদের ডলারগুলো যাতে আমাদের দেশে থাকে, কারণ আমাদের দেশে কিন্তু
পোশাক শিল্পে আমরা এগিয়ে আছি, কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আমাদের বাইরে থেকে ইম্পোর্ট মাস্ট করতে হচ্ছে। এখন যেসব জিনিস মাস্ট ইম্পোর্ট করতে হচ্ছে সেই সব জায়গায় তো আমরা হাত দিতে পারবো না, কারণ সেগুলো আমাদের দরকার। কিন্তু যেগুলোতে আমাদের উদ্যোক্তারা আছেন, আমাদের উদ্যোক্তারা অলরেডি সাফার করছে, সেই জায়গায়ও যদি আমরা অন্য দেশের প্রোডাক্ট দিয়ে ভরে দিচ্ছি তাহলে কিন্তু তার মানে একদম ফায়জা ক্যাম্পেইনটা প্রয়োজন যেটি বলছিলেন তানিয়া। হ্যাঁ, এরকম হইতেই পারে, সব সময় একরকম কাপড় আমি হয়তো পরবো না, কখনো হয়তো আমি পাকিস্তানি একটা কাপড় পরতে পারি বা ইন্ডিয়ান একটা কাপড় পরতে পারি, কিন্তু ক্যাম্পেইনটা যদি না হয় তাহলে আসলে একসময় মুখ থুবড়ে পড়বে আমাদের দেশের পোশাক, আমাদের দেশের শিল্প বা আমাদের দেশের পণ্য। সেই ক্যাম্পেইনটা আরও কিভাবে জোরদার করা যায়? ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি বলবো, আমরা যখন বলি, একটু আগে আপনি বলছিলেন যে আমরা পোশাক শিল্পে এগিয়ে আছি, সেটা কিন্তু আসলে গার্মেন্টস সেক্টর। আমরা যারা হ্যান্ডমেড, আমরা যারা বুটিক ব্যবসা করি, আমরা যারা ডিজাইনার তোকমা লাগিয়ে ঘুরছি, আমরা আসলে যে ব্যবসাটা করি, অনেকের জন্য, অনেকে তো শৌখিন ব্যবসাই করেন, আমি এটা বলতে চাই। আমার যেমন আমার ব্যবসা দিয়েই আমার জীবন চলে, তো আমি জীবিকা চলে। আমি জানি যে আমার এখানে কি পরিমাণ মনোযোগ এবং ফোকাসড হতে হয়। সেই ক্ষেত্রে ক্যাম্পেইনটা আমার জন্য অটোমেটিক্যালি আমার অ্যাড করতে হয়, বিকজ আমি জানি আমারটার ব্র্যান্ডিং, আমার বেচার বুদ্ধি আমাকেই করতে হবে। সো এই বুদ্ধির ক্ষেত্রে আমি বলবো যে কেবলমাত্র ক্যাম্পেইন, তার সাথে যেই চ্যানেলগুলো দিয়ে আপনার এত কোয়ান্টিটি কোনো জিনিস যখন ঢুকে যাবে, সেইখানে আপনি যত জোরদার ক্যাম্পেইন করেন এবং ছোটোখাটো আর্টসি প্রোডাক্ট নিয়ে বসে থাকেন, আপনি সবসময় একটা দুর্বল জায়গাতেই আপনার অবস্থান থাকবে। রাষ্ট্রীয়ভাবেই রাষ্ট্রীয় এইখানে আপনার চ্যানেলগুলো বন্ধ, এবং আমরা আসলে জোর করে ধরেন বলতে পারবো না এত দারুণ একটা ক্যাম্পেইন করলেন যে মানুষ আসলে পার্শ্ববর্তী দেশকে ভুলে যাবে, দ্যাটস ইম্পসিবল। আমাদের যেটা করতে হবে যে প্রোডাক্টিভিটি বাড়াতে হলে, যে আমি আসলে কখনো আমরা বসে টাঙ্গাইলের তাঁতিদের সাথে কাপড় নিয়ে, পঞ্চগড়ের তাঁতিদের কাপড় নিয়ে, সিরাজগঞ্জের তাঁতিদের কাপড় নিয়ে, আমরা কি কখনো বাটিক নিয়ে 5 লক্ষ কাপড় বানানোর কোনো সাহস আমাদের কেন হয় না? বা পাহাড়ি কাপড় নিয়ে, কোমর তাঁত নিয়ে আমাদের কখনো সাহসী হবে না এই কোয়ান্টিটিতে কাজ করতে। আমরা ধরেই নেই, আচ্ছা এইটা কিছু করি, তাহলে মনে হয় বৈশাখে চলবে, কিছু করি। এই যে একটা লেস কনফিডেন্স মুভ, এইটা শুধু কিন্তু আমাদের কনফিডেন্সের অভাব তা নয়, কারণ আমি জানি আমি যেই মার্কেট প্লেসে যে দাঁড়িয়ে আছি, সেইখানে আমি যদি 5 লাখও করি আমার জায়গাটা হবে এতটুকুন, আর অন্য চ্যানেল থেকে ঢুকে আসে 6 লাভ হয়ে আছে। তো সেইখানে আমি কতদূর আমার ক্যাম্পেইন, কতদূর আমার শক্তি, কতদূর আমার বুদ্ধি, বিবেচনা, ডিজাইন, ইউনিক, একদম বন্ধ করে দেওয়ার তো উপায় নাই, কারণ বলছি আমরা বিশ্ববাজার বন্ধ তো আমরা কোনোদিনও করব না, কিন্তু আমাদের সুযোগে আমাদের কিন্তু এখন যে চ্যানেলগুলোতে এই বছর কিন্তু প্রচুর বাইরে থেকে প্রচুর কাপড় আসছে, হ্যাঁ, এবং আমরা কিন্তু এটাকেই খুব, ভারতীয় ভিসা বন্ধ, তারপরে কিন্তু প্রচুর কাপড় এসছে এই বছর। সো আমরা কিন্তু খুব গর্বের সাথে বলি যে আমি এবার এই কিনেছি, হ্যাঁ, মানে পাকিস্তানি ড্রেস কিনেছি একদম। এবং এই ক্যাম্পেইনটা তো মিডিয়ায় প্রচার করছে। আমরা কিন্তু এই ক্যাম্পেইনটা করি না যে আমরা সিরাজগঞ্জের তাঁত কিনবো ঈদে, বাট এই ক্যাম্পেইনটা আমাদের দরকার, এবং আমার মনে হয় মিডিয়া খুব স্ট্রং একটা ভূমিকা পালন করতে হবে। ক্রেতাদের দোষ দিয়ে তো আসলে লাভ নাই, কারণ আমরা বলি যে কেন উনি ইন্ডিয়া পাকিস্তানের কাপড় পরছে। আমার কাছে মনে হয় যে উনার সামনে আমরা দিচ্ছিটা কি, আমরা উনার কাছে যদি এখন কমফোর্টেবল লাগে, হ্যাঁ কমফোর্টেবল লাগে ওটা, সেইটার পাশে আমরা যখন আসলে জিনিস বিক্রয় করতে চাই, কমফোর্টের কথা তো আমাদের মনেই থাকে না, আমরা উৎসব বিবেচনা করে করি, ভ্যালু অ্যাড করি, অনেকগুলো আসলে ফ্যাক্টরস এখানে আছে। অনেক ধন্যবাদ ফাইজা এবং তানিয়া। আমরা ছোট করে হলেও চেষ্টা করলাম একটা সংকটের কথা একটু বলতে। নিশ্চয়ই আশা করবো আবারও আপনাদের সাথে আমার কথা হবে, এসব বিষয় নিয়ে আমরা কথা বলতেই থাকবো। ধন্যবাদ ফাইজা, ধন্যবাদ তানিয়া। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন টিভিসির সঙ্গে।